প্রেসেও বলেছে, তোমরা শুনেছ, এই আগের দিন এই ঘাটাল ফাটাল নিয়ে রুদ্রদা করে কি সব বললো, ঠিক আছে। তারপরের দিনই আমি রুদ্রদাকে ফোন করে বলেছি, গুরু তুমি ময়দানে ফাটিয়ে দিয়েছো অজয় দেবগানের সঙ্গে। তো বলেছে দেখো দুটো জায়গা আলাদা। আমি এখানে দেব বলবো না, কারণ দেব তার স্টারডামকে সরিয়ে রেখে অ্যাক্টারডাম, যেটা অভিনেতার চরিত্র হওয়ার যে উদযাপন, যে উৎসব, সে নিজেকে পুরোটা সঁপে দিয়েছিল, তাই ও ভানু হয়ে গেছে। আমি ওর মধ্যে দেব খুঁজে পাই। 5 বছরের কাজ আমি কম পেয়েছি বা করেছি, কারণটা কি আর স্পষ্ট করে বলবার দরকার নেই, সবাই জানেন, বুঝে নেবেন নিজেদের মতো করে। রাজনৈতিক তর্ক বিতর্ক, মতাদর্শ, সেই নিয়ে ঝগড়া আমাদের থেকে যাবেই। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বা শিল্পের জন্য এক বেঞ্চে থেকে সেটার জন্য লড়াই করা, সেটা হাজার বিভিন্নতা নিয়েও রেখেও আমরা একসঙ্গে করবই। জলের ছিল যখন ডাবিংটা করছি, দেব তো ওটা সবার সামনে বলেইছে, আমার চোখে জল চলে এসেছে। শুধু দেবেন না, যখন আমি অন্যদিন গিয়েছিলাম আমারও চোখে জল চলে এসেছে। ধূমকেতু কি মুখোমুখি হবে রঘু ডাকাতের সঙ্গে? ধূম আর কেতু কি রঘু আর ডাকাতকে পরাস্ত করতে পারবে? দেবের কাছে প্রশ্ন রাখি। দুজনে দুজনের মতো করে দারুণ ভালো রয়েছে, দুজনে প্রফেশনালিজম মেনটেন করে মানুষকে আবেগকে সম্মান জানাতে শুধুমাত্র ধূমকেতুর জন্য এক হয়েছে। তাহলে ধূমকেতুর শক্তি এতটাই প্রবল যে এতদিন ধরে দর্শকের ভালোবাসাকে সে ধরে রাখবার, আগলে রাখবার ক্ষমতা রাখে, বন্ধুদের এক করবার ক্ষমতা রাখে। তুমি কে? একটা ছবি মুক্তির পর সেই ছবি নিয়ে উত্তেজনা, উন্মাদনা আমরা দেখেছি, কিন্তু একটা ছবি মুক্তির আগেই, এবং এটা বলা যেতে পারে বহু বছর আগে থেকেই সেই ছবির জন্য অপেক্ষা দর্শকদের, এবং সেই ছবির জন্য অপেক্ষা ছাড়াও অদ্ভুত ভালোবাসা এবং আরও কি কি শব্দ বলা যায় আমি জানি না, সেটা বোধহয় অনেক বছর পর আমরা দেখলাম, বা আমি আমার সময় প্রথমবার দেখলাম বলা যেতে পারে। এবং ইতিমধ্যেই বুঝে গেছেন সেই ছবির নাম কৌশিক গঙ্গোপাধ্যায়ের ধূমকেতু। এবং যেটা প্রথমেই বলতে হয়, এই ছবিতে দেব শুভশ্রী জুটিকে তো আপনারা দেখবেনই অবশ্যই, তবে আরও একটি জুটিকে আপনারা দেখতে পাবেন। তাদেরকে দেখেছেন আগে ছবিতে, তবে এই ছবিতে নতুনভাবে সেই জুটিকে ভালোবাসবেন, দেখবেন। সেটা হচ্ছে দেব এবং রুদ্রনীল, যোগেশ এবং ভানু, তাই তো? রুদ্রদা এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে। রুদ্রদা, মানে সত্যি মন থেকে এই কথাটা বললাম যে এরকম উন্মাদনা ছবি মুক্তির আগে এবং এত বছর আগে ছবিতে মানুষ ভুলে যায় কত স্মৃতি, আমরা মানে কি না ভুলে যাচ্ছি, সেখানে একটা ছবির জন্য এরকম কখনো তুমি নিজে দেখেছো? না, এত উন্মাদনা তো অন্তত দেখিনি। মানে আমি বাংলা সিনেমা যবে থেকে দেখছি এবং যবে থেকে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি, প্রায় 9-10 বছর পুরনো একটা ফিল্ম, সেটার উন্মাদনা দেখে পরিষ্কার বোঝবার উপায় নেই যে এই সিনেমার শুটিং শুরু হয়েছিল প্রায় 9-10 বছর আগে থেকে ছবির কাজ শুরু হয়েছিল। দর্শকেরা 1 বছর 1.5 বছরের মধ্যেই সেই উত্তেজনা হারিয়ে ফেলেন খুব স্বাভাবিক নিয়মে। ইভেন আমরাও যদি কোনো ফিল্মে কাজ করি, সেটা 1 বছর পরই জেনারেলি 8 মাস পর থেকে রিলিজ করবার সময় হয়ে যায়। সিনেমা তৈরিতে 6 থেকে 8 মাস সময় লাগেই, তো তাই অবভিয়াস নিয়মে 1 বছর 1.5 বছর হতেই পারে, কিন্তু তারপর চলে গেলে সেই সিনেমার উপরে আকর্ষণটা আসে না। দর্শকদের ক্ষেত্রে তো আরোই সেই ঘটনা, তেমনটা উদ্দীপনা থাকে না। কিন্তু সবকিছু নিয়মকে পাল্টে দিয়ে এই 9-10 বছর ধরে কৌশিক গাঙ্গুলি, রানা সরকার, দেব শুভশ্রী, আমি বা আমরা যখনই আমাদের কোনো কাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, একটা না একটা সময় মানুষ নক করেছেন, মেসেজে গিয়ে জিজ্ঞেস করেছেন ধূমকেতু কবে আসছে।
কেউ কেউ তো রানা সরকারের উপরে বিরাট রেগেও গেছে। আপনি কোনো কথা বলবেন না, আগে বলুন ধূমকেতু কবে আসছে, পারলে মেরেই দেয়। এই যে আবেগ, ভালোবাসা, এই যে দাবি, এটা না কোনো একটা ম্যাজিক থেকে তৈরি হয়েছে। যদি সেই ম্যাজিকটা আমাদের থেকে বেশি দর্শকদের মনে দাগ না কাটতো, তো তাহলে গ্রাম শহর সব জায়গার মানুষ ধূমকেতু কবে রিলিজ করছি অপেক্ষায় থাকতেন না। আমরা ট্রেলার রিলিজের দিন, অবশ্যই তোমরা সবাই ছিলে, সাংবাদিক বন্ধু বান্ধবরা ছিল, যেদিন গানে গানে গানটা দেখানো হলো প্লাস মা গানটা রিলিজ করলো, এই একই রকম উন্মাদনা টিজার আমরা দেখলাম, একই উন্মাদনা তৈরি হলো, গানগুলো দিয়ে সংযোগ স্থাপন, তারপর টিজার দিয়ে বাড়লো, তারপর তো ট্রেলার রিলিজে আমরা দেব শুভশ্রীকে যারা জোড়ি হিসেবে দারুণ ভালোবাসেন, দেখতে চান, তাদেরও উদ্দীপনা দেখলাম। তারাও কিন্তু জানেন যে এই সিনেমায় আমাদের দেব, আমাদের শুভশ্রী, তারা কিন্তু ওই রকমটা মেন স্ট্রিমের পেয়ার হয়ে যে ভালোবাসায় আমাদের জড়িয়ে রেখে দিয়েছিলেন। কারণ মেন স্ট্রিমের ধরনটা তো আলাদা, সেখানে ডায়লগ এর ধরন আলাদা, ডায়লগ বলার ধরন আলাদা, নাচ গান সেগুলো আলাদা, ফাইট আলাদা। সেখানে হার্ডকোর মানে দারুণ বাস্তব নির্ভর রিয়েলিস্টিক একটা সিনেমা। কৌশিক গাঙ্গুলি, সৃজিত, শিবপ্রসাদরা যে সিনেমা বানান বা বাকি অন্যান্যরা যা বানাচ্ছেন, যেগুলোর আজকের দিনে টান বেশি, মেইনস্ট্রিম সিনেমা সেই অর্থে এই দর্শকেরাই যারা উন্মাদনা দেখাচ্ছেন, তারা নিজেরাই কম দেখেন। তো তাহলে কি এমন একটা ম্যাজিক রয়েছে? তারা তো জানেন যে দেব আর শুভশ্রী ওই কোরিওগ্রাফি করবেন না, ওইভাবে নাচবেন না যেখানে আরো পেছনে 100 জন নাচছেন, সেই প্রেম দেখা যাবে না, যেটা তারা জানেন। কারণ এটা একটা অন্য গল্প, এবং তারা তাদের পছন্দের এই মেন স্ট্রিমের জড়ি দেব শুভশ্রীকে সময়ের সঙ্গে সঙ্গে দেখেছেন, তারা পাল্টে গিয়ে কি দারুণ দারুণ সিনেমা প্রডিউস করছেন বা সিনেমায় অভিনয় করছেন। কৌশিক গাঙ্গুলির নামটা তাদেরও পরিচিত, তারাও জানেন যে তিনি যে ধরনের সিনেমা বানান সেটা সম্পর্ক নির্ভর এবং বিষয়বস্তু নির্ভর, যা সবার খুব আপন। তাই তো তার ছবিগুলো এত প্রশংসা পায়, এতগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড বাংলার উঠোনে আসে তার হাত ধরে। যে দর্শকেরা জানেন, তারা জানেন যে ধূমকেতুটা একটা এমন গল্প উপহার দেবে যেখানে আমরা দেব আর শুভশ্রী নয়, আমরা ভানুকে এবং রূপাকে দেখব। আমাদের খুব চেনা, যেন আমাদের পাড়ায় থাকে তেমনটা। আর ঠিক তেমনটাই তারা যোগেশকে দেখতে পাবে। ট্রেলারের বেশ কিছু সংলাপ এবং মুহূর্ত দর্শকের কাছে সেই বার্তা পৌঁছে দিয়েছে, যেই চরিত্রটা সম্পূর্ণ আলাদা কোনো এমন চরিত্র যা গল্পকে জোড়বার কাজে বা বনবার কাজে খুব গুরুত্বপূর্ণ ওই সূচের মতো কাজ করেছে। আর বোধহয় এই আস্থা ভালোবাসার জায়গা থেকেই আমাদের প্রিয় পরিচালক কৌশিকদা বলে দিয়েছিলেন প্রেস মিটে যে দেব শুভশ্রী তো রইলে, আপনারা দেখবেন দেব আর রুদ্রর যুগলবন্দি। আমি বলবো সেটা নয়, আমি আরেকটু অন্যরকম ভাবে বলবো। কৌশিকদার কথাকে সম্মান এবং আস্থা রেখেই দর্শক ভানু আর যোগেশকে দেখবে। যে ঝলকটা টিজারেই প্রথম চলে এসেছিল, তারপর ট্রেলারে আরেকটু বড় হলো, কে তুমি, তুমি কে, আর ট্রেলারে এলো তারপরেই খাসনবিশ আঙ্কেল মাথাটা তোলে দেব, তার দিকে কাঁপা কাঁপা হাতে ছলছলে চোখে যোগেশ আঙুল তুলে বলে ভানু।
তার আগে আর পরে কি সেটাই গল্প। যখন ট্রেলারের একদম শেষে, আমি অন্য জায়গাগুলো বাদ দিয়ে যাচ্ছি, যখন দুটো গাল ধরে বলে ভানুর গাল, আমি এখানে দেব বলবো না, কারণ দেব তার স্টারডামকে সরিয়ে রেখে অ্যাক্টরডাম, যেটা অভিনেতার চরিত্র হওয়ার যে উদযাপন, যে উৎসব, সে নিজেকে পুরোটা সঁপে দিয়েছিল, তাই ও ভানু হয়ে গেছে। আমি ওর মধ্যে দেব খুঁজে পাইনি। এটা একটা অভিনেতার পরিশ্রম। তো যখন আমি ভানুর গাল ধরে পরিষ্কার বলি, এভাবে মরে যাস না বাবু, আর উত্তর আসে, শেষ লাইনটা বলি যে ভূতের তো মৃত্যু হয় না, এর আগে আর পরেই গল্পটা লুকিয়ে। তো এটা শিল্পীর আর এক শিল্পীর ওপরে সম্মান এবং ভরসা। দেব আবেগে পড়ে আমাকে নিয়ে অনেক বড় বড় কথা বলেছে, আমি ওটাই আসবো। হ্যাঁ ঠিক, তো বলে ফেলেছে বাড়তি আবেগ। তো বাড়তি নয়, তো তুমি এই ছবির জন্য নাও, যে কোনো ছবির জন্য তোমার অভিনয়ের জন্য তুমি যোগ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা অনেকেই জানে না। এবার আমি আবার বলি যে আমি এরম নয়, মানে সেটা হচ্ছে আমি জানি না, মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড ডেফিনেটলি একটা আমার দেশের সর্বোচ্চ সম্মান। একজন অভিনেতা হিসেবে যারা যারা পেয়েছেন তারা অত্যন্ত গুণী মানুষ এবং লাকি। আর প্রচুর মানুষও রয়েছেন যারা পাননি, কোথাও একটা 19-20-এর তফাৎ রয়ে গেছে, তারাও তো কম যোগ্য নয়। কিন্তু এত আমার দেশের এত বড় একটা সম্মান যেই পান, যে কারণেই পান, পরিচালক হিসেবে, অভিনেতা হিসেবে, অন্য যে কোনো কারণেই পান, সেটা তো বিরাট একটা সম্মান দেয়। তো জানি না আমি কতটা যোগে হয়ে উঠতে পেরেছি, তবে আমার নিজের এই ছবিটার দিকে তাকাতেই আমার নিজের ভয় লাগছে, যে কারণ যোগেশের চোখগুলোর দিকে আপনারা তাকান, ওই চোখের দিকে তাকালেই বুঝবেন সামনে একটা গল্প আছে। আর ঠিক এই চোখটার তৈরি হওয়ার পেছনে, এই মুহূর্তটাই, এই এক্সপ্রেশন তৈরি হওয়ার আগে পিছন দিকে কিছু একটা গল্প আছে। সারাক্ষণ একটা বড় পাথর বুকে করে নিয়ে সারা সিনেমায় যোগেশকে ঘুরতে হয়েছে। কি সেটা ওপেন হবে। আমি দেব আর শুভশ্রীকে মেন স্ট্রিমের ওই সফলতম জায়গা থেকে, আজকে যে দেব বা শুভশ্রী তৈরি হয়েছে, দেব প্রযোজক হিসেবে নতুন নতুন ধরনের সিরিয়াস যে সিনেমাগুলো করছে, চ্যাম্প দিয়ে শুরু হয়েছে, তারপর প্রযোজক হিসেবে টনিক, প্রজাপতি, সে পরিণত হয়ে উঠেছে শুধু অভিনেতা নয়, একজন প্রযোজক হিসেবেও সে তার বড় বড় দায়িত্ব সামলাবার চেষ্টা করছে। ঠিক আছে, কদিন আগে কমার্শিয়ালি খাদান, সেটাও একটা বড় ধাক্কা দিয়ে জানান দিল যে মেইন স্ট্রিমের দর্শক রয়েছেন, ভালো গল্প আর অভিনয় দরকার। ঠিক তেমনি আমি শুভশ্রীকে দেখেছি যে আজকে সে পরিণত হয়ে পরিণীতা হয়েছে, অসাধারণ পারফরমেন্স। তারপর একসঙ্গে কদিন আগেই কাজ করলাম, কালকেই 50 দিন পূর্ণ হলো গৃহপ্রবেশের। শুভশ্রীর বাড়িতেই আমাদের খাওয়া দাওয়া ছিল, আড্ডা ছিল, এই সমস্ত দুষ্টুমি আমরা করছিলাম, আমার প্রচুর মেমোরিজ কালেক্ট করছিলাম, ধূমকেতুর কথাও হচ্ছিল। তো এই যে পরিশ্রমটা করা, তার বীজ কিন্তু এখন দেব আর শুভশ্রী তারা ইন্ডিভিজুয়ালি নিজেরা নিজেদের দায়িত্ব সামলাচ্ছে, তারা সিরিয়াস ছবিকে আরো ভালো কি করে নিয়ে যাওয়া যায় তার একটা ভাবনা চিন্তা সারাক্ষণ করছে। কিন্তু এটা শুরু হলো কোত্থেকে? এই ধূমকেতুর মাটি থেকে। আমি ধন্যবাদ জানাবো এই কারণে লেখক, পরিচালক আমাদের প্রিয় কৌশিক গাঙ্গুলিকে এবং প্রযোজক ব্যাক ক্রিয়েটিভ মিডিয়ার রানা সরকারকে, যে তারা মেইন স্ট্রিমের এই দুজন মানুষের ভালোবাসায় ভাসতে থাকা স্টার থেকে সুপারস্টার হয়ে ওঠে, আজ তারা মেগাস্টারের জায়গায়, সেই দুজনকে ওই সময় সম্পূর্ণ অন্য ধরনের অভিনয় যেখানে করতে হয়, যেখানে চরিত্র হয়ে উঠতে হয়,
আলাদা হতে হয়, ঠিক মেন স্ট্রিমে যা যা নিয়ম সেগুলো নয়, তারা এটা করতে পারবেন এই বিশ্বাসটা রেখেছিলেন বলে তাদের ধন্যবাদ। আর আমার এই দুই বন্ধু বা সহকর্মীকে ধন্যবাদ, তাদের উপরে যে ভরসাটা। আরো তো মেন স্ট্রিমের সফল এবং খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আমাদের বন্ধু আছে। আমি ধন্যবাদ দেব এই দুজন অভিনেতা অভিনেত্রীকে, দেব এবং শুভশ্রীকে। তাদের যে দায়িত্বটা দেওয়া হয়েছে চরিত্র হয়ে উঠবার, তারা রাতারাতি ওই সিনেমার ধরন ধারণ অভিনয়গুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বা সযত্নে সরিয়ে রেখে পরিচালক যা চাইছেন সেটা দেওয়ার জন্য তারা রূপা আর ভানু হয়ে উঠেছে। দেব তো শুধু ভানু হয়নি, দেব তার সঙ্গে সঙ্গে খাসনবিশ আঙ্কেল হয়ে উঠেছে। সো এটা তো চোখের সামনে আমি দেখেছি তারা কি পরিশ্রম করছে। নারখান্ডার ওই ঠান্ডা, চরম ঠান্ডা, তোমার কোমর অব্দি বরফ, ওটা দেখাও যাচ্ছে তো। প্রথম দিন তো হোটেলে ঢুকতেই পারছিলাম। আমি এবং আমাদের এক সাংবাদিক বন্ধু যখন গিয়ে পৌঁছই, তখন রাস্তায় গাড়ি যাচ্ছে, প্রায় গাড়ির কাঁচ বরাবর বরফ, মধ্যিখান কেটে একটু রাস্তা বার করা হয়েছে, আর হোটেলের জানলা অব্দি বরফ, একতলার, ঢুকবো কি করে? সে ভয়ঙ্কর এক ঘটনা। সেখানে অক্সিজেন কম, বিভিন্ন জায়গায় শুটিং করতে যেখানে যেতে হচ্ছে, শুধু অভিনেতারা নন, প্রত্যেকটা টেকনিশিয়ান তারা এত আন্তরিক। তাদেরও কোথাও একটা মনে হয়েছিল যে এই গল্পটা জীবন্ত হয়ে ওঠাটা খুব দরকার। ক্যামেরার সামনে তো আমরা পরিশ্রম করি, কিন্তু ক্যামেরার পিছন দিকে যে আমাদের টেকনিশিয়ান ভাইরা আছেন, যারা কোনোদিন মানুষের ভালোবাসা সরাসরি পাওয়ার সুযোগ পান না, কারণ তাদের মুখগুলো তো সামনে আসে না, তারাও অবিরত পরিশ্রম করেছেন। তো তার রেজাল্ট এটা। আমি আর দেব যে কথাটা কৌশিকদা সারাক্ষণ বলছে, এবং মানুষ সিনেমাতে দেখবেন আমরা কতটা পেরেছি, এইটা বলতে পারি যে এই সিনেমার ওই যেভাবে আমি আঁকড়ে ধরেছিলাম দেবকে, দেব আমার গালটা ধরেছিল, দুজনকে আঁকড়াবার চেষ্টা করছিলাম। একজন বলছিল এভাবে মরে যাস না বাবু, আর একজন বলছে যখন যে ভূতের তো মৃত্যু হয় না। আমরা সারাক্ষণ একে অপরকে আঁকড়ে ধরবার চেষ্টা করে গেছি কোন একটা দায়বদ্ধতা থেকে। আর কি সেই দায়বদ্ধতা? সেটাই গল্প। একদম। এই যে তুমি বলছিলে, মাঝেই তুমি বলছিলে ওরা কাটিনি রুদ্রদা, সেটা তো শিল্পী হিসেবে সম্মান। সেটা ওই যেদিন মিউজিক লঞ্চ হলো মায়ের, সেদিনও দেখছিলাম তোমার হাতটা, মানে তুমি হাতটা ধরেছিলে দেবদার, এবং দেবদাও যেভাবে তোমার কথা বলছিলেন যে একজন শিল্পী সে অনেকেই প্রশংসা করতে পারেন না, কিন্তু যে তোমার পাশে অভিনয় করতে গেলে ভাবতে হয়, এবং এটা অনেকেরই হয়তো তোমার সহ অভিনেতা অভিনেত্রীদের হয়, এবং সেটা বেশ চাপ দেয়। যখন এত বছর পর ডাবিং করছে তখন কেঁদেছে দেবদা। একটা কথা আমার খুব মনে হচ্ছে, আমারও চোখে জল এসেছিল যখন ডাবিংটা করছি। হ্যাঁ, দেব তো ওটা সবার সামনে বলেইছে, আমার চোখে জল চলে এসেছে। শুধু দেবেন না, যখন আমি অন্যদিন গিয়েছিলাম আমারও চোখে জল চলে এসেছে। শুধু এমনটা নয়, আমি বারবার কোনো দৃশ্য চালিয়ে দেখি না যেখানে অভিনয় করেছে, একবার দেখি চলে আসে। কিন্তু এই ক্ষেত্রে আমি বারবার স্টুডিওতে যারা চালাচ্ছেন ডাবিং করবার সময় তাদের বারবার বলছি, কোনো দৃশ্যে আমি আছি আবার কোনো দৃশ্যে আমি নেই। আমি বলেছি একটু চালাবে, দেখবো। মানে এমনিতেই 14 তারিখ থেকে যা টিকিটের অবস্থা চলছে, শান্তভাবে সিনেমাটা প্রথম থেকে শেষ অবধি সিনেমা হলে বসে দেখতে পাবো কিনা, এতটা মানুষের ভালোবাসার উদ্দীপনা বুঝতে পারছে না। বন্ধু বান্ধব গালাগাল করছে টিকিট দেয়। হ্যাঁ, তো এই যে আবেগ, এটা না সচরাচর দেখতে পাওয়া যায় না। এটাই কোথায় ধূমকেতুকে বাঁচিয়ে রেখেছে। এবং 14 তারিখ থেকে আমি জানি না, দেবের পুজোয় একটা দারুণ সিনেমা আসছে রঘু ডাকাত বলে। আমার মনে হয় আর কি ধূমকেতু যাত্রা, ধূমকেতু কবে শেষ করবে
সেটা আর দেবের হাতে নেই, সেটা মানুষের হাতে। সেটাই হোক। ধূমকেতু কি মুখোমুখি হবে রঘু ডাকাতের সঙ্গে? ধূম আর কেতু কি রঘু আর ডাকাতকে পরাস্ত করতে পারবে? দেবের কাছে প্রশ্ন রাখলাম। এটা দারুণ। কিন্তু আমি যেটা বলছি, তোমরা তো পর্দায় বন্ধু, কিন্তু বাস্তবে বোধহয় তোমরা খুব ভালো বন্ধু রুদ্রদা। মানে রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, দুটো মঞ্চ থেকে হোক কথা বলা, কিন্তু তোমরা আমার সেদিন দেখে যেটা মনে হচ্ছিল একে অপরের প্রতি সম্মান, বন্ধুত্ব, সেটা বোধহয় ভীষণ পোক্ত। মানে তোমরা দুজনে ছবি করলেও খুব অনেক ছবি করছো তা নয়, মেইন স্ট্রিম ছবির কথা বলছিলে, সেগুলোই লাভ এক্সপ্রেস তো এখনো ওই ডায়লগ আমার, সেটা বড় কথা না, মুখে মুখে ঘুরে। মানে এখনো ওই অটো চালাতে চালাতে দেব আর আমার দৃশ্য, বিয়ে বাড়ির দৃশ্য একদম এখনো লোকের কাছে ঘুরে। এবং আমার মনে আছে দেবের আর আমার করা কাজ ওটাই ছিল কমার্শিয়ালি। এই 2015-16 যে সময় ধূমকেতু শুটিং হচ্ছে ওই সময় রিলিজ করেছে। আমাকে দেব এসে বলেছিল, রুদ্রদা তোমার সঙ্গে কথা বলা উচিত না। কেন? তার কি অভিনয় করেছো তুমি এটা? আরে হলের মধ্যে বসে থাকতে পারছি না। আমি তো সামনেই তো বললাম যে না, যে এরকম হবে ব্যাপারটা বুঝতে পারা যায়নি। আরে মা বলছে যে ওটা তোর রুদ্রদার নয়। মানে বল তুমি এমন গেট আপ করেছো, মা বলছে ওটা রুদ্রনীল হতেই পারে না। আর কিরম গলায় কথা বলেছে, রুদ্রনীলের গলা। দেখো, চরিত্র হয়ে উঠবার যে আনন্দ, সেটা কমার্শিয়াল ফিল্ম হোক আর এই সিরিয়াস ফিল্ম বা আর্ট ফিল্ম হোক না কেন, আমি দর্শকের কাছে, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমাকে দু ধরনের সিনেমাতেই দু ধরনের পরিচালক প্রযোজকেরা বিশ্বাস করেন। এবং এই দুটো ধরনের সিনেমার যে আলাদা আলাদা দুটো দর্শক রয়েছে, তারাও কোথায় আমাকে সাদরে গ্রহণ করে নিয়েছেন। এর থেকে তো বড় পাওয়া আর কিছু হতে পারে না। এগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড, ওই যা যা দেব বলেছে নাকি পাবো টাবো, তার থেকে অনেক বড়। ঠিক আছে, তো তোমাদের বন্ধুত্বটা বাস্তবে সেটা দেখো আসলে কি হয় বলতো, একটা কাজের উপরে দেখো, যে কেউ বলতে পারেন যে ধরো রাজনীতির অঙ্গন বা ময়দান যেটা, সেটা তো আলাদা। আমাদের প্রত্যেকটা মানুষ, আমাদের কথা যারা শুনছেন, তারা যে অফিসে কাজ করেন বা যেখানে ব্যবসা করেন বা যেখানে বাজার করতে যান বা তাদের বাড়িতেও, সবাই কি একই রাজনৈতিক দল বা মতের পক্ষে? না তো। তারা কি সেগুলো নিয়ে তর্কাতর্কি করেন না অফিসের লাঞ্চ টাইমে? বাজারে গিয়ে দুজনে ব্যাগের থলি নিয়ে গোপালদার হারুদাকে তর্কাতর্কি করে না মতান্তর নিয়ে? কিন্তু তা বলে কি তারা বাজার করতে যান না? তা বলে কি তারা অফিসটা ছেড়ে দেন? নাকি অফিসের কাজটা মন দিয়ে করেন না, নাকি ব্যবসাটা মন দিয়ে করেন না? বিভিন্ন তো অবশ্যই থাকবে। সেই ক্ষেত্রে মত এবং পথের কোনো পলিসির ক্ষেত্রে যদি কোনো বিষয় নিয়ে সমালোচনা করবার থাকে, আমরা অবশ্যই করব। দেব প্রেসেও বলেছে, তোমরা শুনেছো, এই আগের দিন এই ঘাটাল ফাটাল নিয়ে রুদ্রদা করে কি সব বললো। ঠিক আছে, তারপরের দিনই আমি রুদ্রদাকে ফোন করে বলেছি, গুরু তুমি ময়দানে ফাটিয়ে দিয়েছো অজয় দেবগানের সঙ্গে। তো বলেছে, দেখো দুটো জায়গা আলাদা। আমাদের প্রত্যেকটা মানুষেরই রাজনৈতিক মতামত সেটা একটা আলাদা জিনিস, আর তার কাজটাকে ভালোবাসা আর একটা জিনিস, তাই না? আমরা বাজারে গেলে কি কেউ জিজ্ঞেস করি, এই আপনি আলু বিক্রি করছেন, আপনি কি বিজেপি না তৃণমূল না সিপিএম, তাহলে আলু কিনবো? এইভাবে কি আমাদের জীবন চলে? চলে তো না। একদম। ওটা নিয়ে ঝগড়া, তর্ক, লড়াই, কথা কাটাকাটি 100 বার হওয়া উচিত, চলবে। ওটা একটা আলাদা দিক, স্বামী স্ত্রীর মধ্যেও হবে। কিন্তু কাজের যে জায়গাটা, যেটা আমাদের জীবন, জীবিকা এবং ভালোবাসা, সেটা তো অভিনয়। সেইখানে আমি এই জগৎটাকে নিয়ে যতটা সিরিয়াস, দেবও ততটা সিরিয়াস। সে তো শুধুমাত্রই অভিনেতা হয়েও জীবন কাটিয়ে দিতে পারতো সুপারস্টার মেগাস্টার হয়ে গিয়ে, তা তো করছে না। সে প্রোডাকশন করছে, নতুন নতুন কি করে সিনেমা বানানো যায়, বড় ভলিউমের সিনেমা কি করে 10টা লোককে জড়ো করে তৈরি করা যায়, এটা তো ভাবছে। তো আর 5টা মানুষকে যাদের আমরা সম্মান করি, তাদের মতোই আমার ওকে সম্মান প্রদর্শন করতে অসুবিধে কোথায়? আমার তো সেটা করতেই হবে। ঠিক তেমনই আমি তো শুধুমাত্র অভিনয় করেই থাকছি না, প্রোডাকশনও করার চেষ্টা করছি, লেখালেখিও করার চেষ্টা করছি। আজকে আমার উপরে দেবের যে
শ্রদ্ধা মাখানো যে উক্তিগুলো, ভালোবাসা মাখানো যে উক্তিগুলো, সেগুলো তো রাজনীতি ঝান্ডা দিয়ে ঢেকে দেওয়া যাবে না, ওগুলো অনেক বড়। তো যাই হোক না কেন, রাজনৈতিক তর্ক বিতর্ক, মতাদর্শ, সেই নিয়ে ঝগড়া আমাদের থেকে যাবেই। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বা শিল্পের জন্য এক বেঞ্চে থেকে সেটার জন্য লড়াই করা, সেটা হাজার বিভিন্নতা নিয়েও রেখেও আমরা একসঙ্গে করবই। ফলত সেই কারণেই ভালোবাসা বা রেসপেক্ট, ইকুয়াল রেসপেক্ট, সেটা দেব, আমি, আরো আমাদের আরো অনেক বন্ধু আছে রয়েছে। একদম। আর এই মানে ইন্টারভিউটা করার আগে আমি ভাবছিলাম, এর আগে তোমার যে ইন্টারভিউটা করছে সেখানে কবে তোমায় দেখবো, কেন দেখা যায় না, এই প্রশ্নগুলো করছে না। এই সময়টা বোধহয় বেশ ভালো, যে গৃহপ্রবেশ এরকম সাকসেসফুলি, মানে সত্যি মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছেন, মুক্তি পেল। তোমার চরিত্র তো ঠিক আছে, ওটা আগে থেকে, ওটাতেও সকলেই বলেছিলেন যে ইন্দ্রদীপ দা, বিলু চরিত্র নিয়ে প্রচুর মানুষ প্রশংসা করেছেন এবং তার কিছুদিন পরেই অদ্ভুতভাবে আবার ধূমকেতু। এই সময়টা বোধহয়, হ্যাঁ, এই যে অভিনয়, ডিসেম্বরের দিকে সম্ভবত আসতে চলেছে আমার আর পরমব্রতর আবার হাওয়া বদল, ঠিক, সেটাও আর একটা দারুণ সিনেমা। এই বছরটা তাহলে অভিনেতা, মানে আমি ঘোষের জন্য কাজ 4 বছর 5 বছরের কাজ আমি কম পেয়েছি বা করেছি, কারণটা কি আর স্পষ্ট করে বলবার দরকার নেই, সবাই জানেন, বুঝে নেবেন নিজেদের মতো করে। কিন্তু কোথাও যেন ঈশ্বর হয়তো আমায় অপেক্ষা করাচ্ছিলেন, সত্যি, যে যন্ত্রণা যখন তুই পাচ্ছিস, তুই দেখবি একটা কোথাও ভালো লাগার মুহূর্ত আমি ঠিক এনে দেব। ঈশ্বর হয়তো সেটা করে দিলেন। একদম। যাই হোক, রুদ্রদা প্রথমেই অনেকটা বলে দিয়েছে, এক জায়গায় যাওয়ার আছে, আজকে অনেকক্ষণ ধরে ইন্টারভিউ চলছে, রাখি পড়ে আবার আরো এক জায়গায় যাওয়া আছে, শেষ করব। কিন্তু শেষে তোমার এবং দেবদার যে যুগলবন্দি, সেটা তো বোঝা যাচ্ছে না, সেটা তো দর্শক দেখতে পাবেন, কিন্তু তোমার কাছে দেব শুভশ্রী জুটি কি, পর্দায় এবং বাইরে দুটোতেই যদি বলি? দেখো, বর্তমান নিয়ে তো আলোচনা করতে হয়। দুজন অত্যন্ত দায়িত্বশীল ভাবে নিজেদেরকে পরিবেশন করছেন। যখন এই সিনেমাটা শুটিং শুরু হয়েছিল, আজ থেকে প্রায় 9-10 বছর আগে, এই খবরে যে ছেলে মেয়েগুলো আলোচনা করেছিল, যে বন্ধুদের সঙ্গে আমরা গিয়ে সিনেমাটা দেখতে যাব, 10 বছর পর তার বন্ধুগুলো কি একই আছে না পাল্টে গেছে। যে প্রেমিকা একে অপরের হাত ধরে বলেছিল ধূমকেতু রিলিজ করলে দেখতে যাব, হয়তো সেই মেয়েটার বা অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। একদম সত্যি, কি সেই ছেলেটা হয়তো এই পশ্চিমবঙ্গে থাকেই না, হয়তো দিল্লিতে চাকরি করছে বা মুম্বাইতে। তাতে এই ভবিষ্যতে কি হয় আমরা জানি না, কিন্তু আমরা সারাক্ষণটা চাই যে আমাদের আবেগ যেটা চাইছে সেটা বাস্তব না হলেও যেন একটুখানি দেখা যাক। তেমনটা করেই তারা দেব শুভশ্রীর কতটা সিরিয়াস, তারা কে কিভাবে নিজেদের মতো আলাদা পথে জীবন, পরিবার, দায়িত্ব তারা সামলাচ্ছে, তারা জানেন। জানবার পরেও ওই যে তাদের আবেগ, তারা জানেন যে আমার আবেগটাও মিথ্যে, কিন্তু আবেগ তো তার যে চাওয়ার, তার পরিমাপ করে রাখে না। তুমি আমি যেখানে বসে আজকে কথা বলছি তার পাশেই গড়িয়াহাটের মোড়। আমার প্রায় এখান দিয়ে যেতে গিয়ে মনে হয় গড়িয়াহাটের মোড়টায় সবুজ থাকলে ভালো হতো, বেশ ইডেন গার্ডেনের মতো একটা গোল চক্কর হতো, মধ্যিখানে ফোয়ারা, চারদিকে সবুজ। এটা তো আমার আবেগ চায়। কিন্তু কানে প্রবল গাড়ির কর্কশ হর্ন ছাড়া আর তো কিছু পাওয়াই যায়নি, কারণ এটাই বাস্তব। তো তাই ওরা দুজনে দুজনের মতো করে দারুণ ভালো রয়েছে, দুজনে প্রফেশনালিজম মেনটেন করে মানুষকে আবেগকে সম্মান জানাতে শুধুমাত্র ধূমকেতুর জন্য এক হয়েছে। তাহলে ধূমকেতুর শক্তি এতটাই প্রবল যে এতদিন ধরে দর্শকের ভালোবাসাকে সে ধরে রাখবার, আগলে রাখবার ক্ষমতা রাখে, বন্ধুদের এক করবার ক্ষমতা রাখে। আর নিশ্চয়ই আমাদের বাংলা সিনেমার যত দর্শক রয়েছেন গ্রাম এবং শহরে, আমি বিশ্বাস করি
14ই আগস্ট থেকে তাদেরও সম্মানের সঙ্গে সিনেমা হলে ডেকে নিয়ে এসে তাদের মুগ্ধ করবেই ধূমকেতু। থ্যাংক ইউ।